আজকে চাষার দুঃখ রচনাটি নিয়ে আলোচনা করব। আমি মনে করি আজকে শুধু এইচএসসি এর স্টুডেন্ট নয়, আমাদের প্রত্যেকেরই এই গল্পটি শোনা উচিত। কারণ এখানে শুধু চাষাদের দুঃখ সম্পর্কে আলোচনা করা হয়নি, এখানে ইনডাইরেক্টলি আমাদের বর্তমান সমাজের মধ্যবিত্ত পরিবারের মধ্যেও যে দুঃখ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার কারণ এবং তার সমাধান এ সকলও বলা হয়েছে, যদিও সেটি ডাইরেক্টলি না। তো তোমরা যদি তোমাদের নিজেদের চিন্তার বিকাশ ঘটাতে চাও, চিন্তা শক্তির যদি উন্নয়ন করতে চাও, যদি বর্তমান সমাজের জীবনধারা সম্পর্কে জানতে চাও, তাহলে এই গল্পটির একটি অংশ মিস করিও না। বেগম রোকেয়া বলেছে যে ১৫০ বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল, আর এখন আমরা ধীরে ধীরে সভ্য হইয়া উঠতেছি। এই যে দেখো, আমরা এখন অনেক বেশি শিক্ষিত হয়ে উঠতেছি, আমাদের অনেক সম্পদ রয়েছে, আমরা পৃথিবীর অন্যান্য দেশ ও জাতির সমকক্ষ হয়ে উঠতেছি। দেখো, আমাদের এখন পাকা পাঁচতলা পাকা বাড়ি আছে, রেলওয়ে আছে, স্টিমার আছে, এরোপ্লেন আছে। ওয়াও, আমরা এখন অনেক সভ্য। আমাদের টেলিফোন আছে, টেলিগ্রাফ আছে, পোস্ট অফিস আছে, এখানে পাটকল, সেখানে চাটকল, অনেক কিছু আছে। সুতরাং আমরা এখন অনেক সভ্য, তাই না? এখন আমাদের চিকিৎসার কোনো অভাব নেই। সামান্য অসুখ হলেই ৮-১০টা ডাক্তার বাসায় আসতেছে। ঔষধপত্র, অপারেশন, ইনজেকশনের কোনো অভাব নেই। এগুলো হচ্ছে সভ্যতা। আর এই সভ্যতাকে যে অস্বীকার করবে সে হচ্ছে ডাহা নিমখারাম। আমার কথা না, বেগম রোকেয়ার কথা। তো বেগম রোকেয়া একটি উদাহরণ দিয়েছে যে একটা জুট মিলে যারা কাজ করে তারা মাসে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করতেছে। এই ৫০০ থেকে ৭০০ টাকা কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে নয়, সেই সময়ের প্রেক্ষাপটে সেই ৫০০ কিংবা ৭০০ টাকা আয় করে সে কিন্তু নবাবী হালে দিন কাটাচ্ছে। কিন্তু এই যে এই জুট মিল যেটা দিয়ে চলে সেটা হচ্ছে জুট বা পাট, আর এই পাটটা যারা উৎপাদন করে তারা কিন্তু কৃষক, অর্থাৎ মেইন জিনিসটা উৎপাদন করতেছে কৃষক। আর সেই কৃষকরাই কিন্তু ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করে নবাবী হালে চলা তো দূরের কথা, তারা যে নিজে খেয়ে পড়ে বাঁচবে সেই সামান্য রোজগারটুকু করতে পারে না, অথচ তারা কিন্তু পাট উৎপাদন করতেছে। অর্থাৎ তারা যদি পাট উৎপাদন বন্ধ করে দিত, তাদের জুট মিল কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত। কিন্তু যেখানে কৃষকদের নবাবী হালে থাকার কথা, সেখানে কৃষকরা নবাবী হালে থাকতে তো পারতেছে না, বরং তাদের পাছায় জোটে না তেনা। অর্থাৎ তারা নিজেদের অন্ন বস্ত্র চাহিদা মেটাতেই অক্ষম, নবাবী হালে চলা তো দূরের কথা। কিন্তু যারা সেই জুট মিলে কাজ করতেছে, সেই কর্মচারীগণ, তারা কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করে নবাবী হালে চলতেছে। তো বেগম রোকেয়া বলতেছে যে তাহলে আমরা যে বইয়ে পড়েছি যে চাষাদের ঘরে মোরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল, এগুলোর অর্থ কি তাহলে? এগুলো কি শুধুই রূপকথা? এগুলো কি বাস্তবে কোনোদিন ছিল না? অর্থাৎ কৃষকরা কি কখনোই সুখে ছিল না? তিনি বলেছেন যে হ্যাঁ, এসব ছিল, এসব উপন্যাস নহে, সত্য কথা। কিন্তু এসব পূর্বে ছিল, এসব পূর্বে ছিল, এখন নাই। কেন পূর্বে ছিল? কারণ পূর্বে মানুষ এইরকম সভ্য ছিল না, পূর্বে মানুষ পরিশ্রমী ছিল, এইরকম সভ্য ছিল না যেরকম সভ্যতা আমরা বর্তমান গ্রহণ করতেছি। এইরকম সভ্য যারা ছিল না, তারা অনেক বেশি পরিশ্রমী ছিল, এ কারণেই তারা অনেক সুখে ছিল। এই বিষয়টি আমি শেষের দিকে আরও বেশি বর্ণনা করব, তবে এখন গল্পের মধ্যে চলে আসো। তো বেগম রোকেয়া বেশি দূর না গিয়ে ৫০ বছর পূর্বের কিছু ঘটনা তুলে ধরেছে। যে বাল্যকালে তিনি শুনিতেন যে টাকায় ৮ সের সরিষার তৈল ছিল আর টাকায় ৪ সের ঘৃত ছিল। তো যখন টাকায় ৮ সের সরিষার তৈল ছিল, তখনকার গল্পটা এই যে তখনও জমিরনের মা কন্যার জন্য ১ পয়সার তেল জুড়াইতে পারিত না। এই তো ৩০ থেকে ৩৫ বছর পূর্বে বিহার অঞ্চলে ২ সের খেসারির বিনিময়ে, চিন্তা করে দেখো, মাত্র ২ সের খেসারির বিনিময়ে কৃষক পত্নী তার কন্যা বিক্রয় করিত। আর ২৫ বছর পূর্বে উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের অবস্থা ছিল এই যে কৃষকেরা পান্তা ভাতের সাথে লবণ ছাড়া অন্য কিছু খাওয়ার মতো সংগ্রহ করতে পারত না, এত তাদের দুর্দশা ছিল। তখন শুটকি মাছ ছিল পরম উপাদায় খাদ্য। এখন যেমন আমাদের কাছে মাছ মাংস অনেক বেশি উপাদায় খাদ্য, তখন সে সময় শুটকি মাছ ছিল সবচেয়ে উপাদায় খাদ্য। তখনও
সেখানে কিন্তু টাকায় 25 থেকে 26 সের চাল পাওয়া যেত। তাহলে এত কম টাকায়ও যদি চাল পাওয়া যায়, তারপরেও তাদের এত দুর্দশা কেন ছিল? তো কৃষকদের এত দুর্দশার কারণ যদি আমরা উদ্ঘাটন করতে যাই, তাহলে আমরা আরও একটু পূর্বে যাই, যে সময়ে কৃষকরা অনেক সুখে ছিল। তাদের সুখে থাকার কারণটা একটু উদ্ঘাটন করি, তাহলেই আমরা জানতে পারবো যে কৃষকদের বর্তমানে দুর্দশার কারণটা কি। তো বেগম রোকেয়া একটি উদাহরণ দিয়েছে যে আসাম এবং রংপুর জেলায় এক প্রকার রেশম চাষ হয় এবং স্থানীয় ভাষায় তাকে বলা হয় এনডি। এবং আমি অনেক সৌভাগ্যবান যে আমাদের এলাকায় এই এনডি যারা চাষ করতো তাদের একজন বংশধর ছিল, এবং আমি অনেক ছোটবেলায় এনডি চাষ করা নিজে দেখেছি। তারা এক ধরনের কি যেন পোকা লালন পালন করতো, আর সেই পোকা থেকে আমি দেখতাম যে অনেকগুলো তারা সুতা তৈরি করতেছে। এই সুতা তৈরি করার পদ্ধতিটা এখন আমি সঠিক জানি না, এ কারণে যে আমি তখন অনেক ছোট ছিলাম, আর এই বিষয়টা তখন আমি এতটা গুরুত্ব সহকারে খেয়াল করি নাই। তবে দেখতাম যে এই ধরনের কিছু পোকা মাকড় পালন করে তারা সুতা তৈরি করতেছে, এবং সেই সুতা থেকে অনেক সুন্দরভাবে নিজেদের জন্য পোশাক আশাক তৈরি করতেছে। আর এই সকল এনডি কাপড়গুলো অনেক বেশি টেকসই ছিল, 40-50 বছর পর্যন্ত টিকতো। 4-5খানি এনডি চাদর যদি থাকতো, তাহলে আর কম্বল কাঁথা কিছুই প্রয়োজন হতো না। সুতরাং সেই সময়ে রমণীগণ কিন্তু হাসিয়া খেলিয়ায় বস্ত্র সমস্যা পূরণ করত। কিন্তু বর্তমান এই ধরনের দৃশ্য আর দেখা যায় না, কারণ এখন আমরা সভ্য হয়েছি, এখন আমাদের অনেক বেশি টাকা হয়েছে। তাহলে আমরা কেন এত কষ্ট করে এনডি কাপড় উৎপাদন করতে যাব? যেহেতু সুলভ মূল্যে বিবিধ রঙিন মিহি কাপড় পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কেন সেই চরকা লইয়া ঘর ঘর করিব? আর যেহেতু আমি অল্প টাকায় রঙিন রঙিন কাপড় পাচ্ছি, তাহলে আমি এই বর্ণহীন এনডি কাপড় কেন ব্যবহার করব? কারণ এখন তো আমরা সভ্য হয়েছি, এখন আমাদের বাইরে ফিটফাট দেখাতে হবে, এখন আমাদের দামি পোশাক আশাক ব্যবহার করতে হবে, তা না হলে আমাদেরকে সমাজ দাম দেবে না। আগে কাপড় ধোয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে খার প্রস্তুত করতো, খার। কিন্তু বর্তমানে সেগুলো আর খার প্রস্তুত করার প্রয়োজন নাই, কারণ এখন তো আমাদের 10-15 টাকা হলেই অনেক পাউডার পাওয়া যায়। তাহলে এত কষ্ট করে আমাদের খার প্রস্তুত করার দরকারটা কি? এখন তো আমরা অনেক সভ্য হয়েছি, এখন যদি আমরা সেই খার প্রস্তুত করতে যাই, তাহলে তো এখন আমাদের সমাজ বলবে যে নিচু জাতের মানুষ হয়ে গেছে। আর এই সকল কারণেই আমরা এখনো অনেক দারিদ্র্যের মধ্যে আছি। আমাদের দারিদ্র্যের কারণ হচ্ছে এটাই, এই রকম বিলাসিতা শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবেশ করিতে করিতে আমাদেরকে জর্জরিত করে ফেলেছে। আর এই কারণেই আমাদের কখনো উন্নয়ন সম্ভব নয়। আমাদের সমাজে এখন নাকি সবাইকে ভাব দেখাইতে হয়, যে তারা পোশাকে আশাকে ফিটফাট না হলে তাদেরকে সমাজ এখনো দাম দেয় না। পেটে ভাত আছে কিনা সেটা দেখার কোনো দরকার নেই, আমাদের পোশাকে আশাকে আমাদেরকে বাবু হতে হবে। আর এই সকল নিচু মন মানসিকতার কারণেই আমরা ধীরে ধীরে দারিদ্র্যের দিকে চলে যাচ্ছি, আমরা আর উন্নয়নের পথে অগ্রসর হতে পারছি না। ঢাকা শহরে এখন নাকি ফিটফাট হয়ে চলা লাগে, এখন নাকি ভাব মেরে চলা লাগে। তারা যদি ভাব নিয়ে চলাফেরা না করে, তাহলে নাকি তাদেরকে সমাজ দাম দেবে না, তখন শহরের মানুষ মনে করবে যে এটা গাইয়া লোক। অথচ ঢাকা শহরে আমি অনেক লোক দেখেছি, তাদেরকে দেখলে আসলে মনে হয় যে এরা অনেক বেশি কোটিপতি, অনেক বেশি টাকাওয়ালা, কিন্তু বাস্তবে তাদের হিস্টোরি খুঁজলে দেখা যায় যে তাদের আসলে কিছুই নেই। একবেলা খাওয়ার পর তার পরের বেলা কি খাবে সেটা নিয়ে যারা চিন্তা করে, তারা এত বাবুয়ানিগিরি ভাব দেখায় যেন তারা কোটি কোটি টাকার মালিক। আর তাদেরও বা দোষ কি? কারণ সবাই যে এরকম ভাব মেরে চলতেছে, তারা কেন সেই ভাবটা নিবে না? কারণ তা না হলে তো সমাজ তাদেরকে দাম দিবে না। এই সম্মানটুকু অর্জন করার জন্য সেও বাধ্য হয়ে সমাজের চিরাগত প্রথা অবলম্বন করতেছে। কিন্তু আসলে এই প্রথাটা কে আবিষ্কার করলো? আমরা নিজেরাই কিন্তু করলাম। আমরা নিজেরাই কিন্তু এই প্রথাগুলো আবিষ্কার করলাম যে আমাদেরকে এখন ফিটফাট হয়ে চলতে হবে, আমাদের বাসায় কিছু থাকুক আর না থাকুক আমাদেরকে বাবুয়ানাগিরি ভাব দেখাইতে হবে, তা না হলে সমাজের কেউ দাম দেবে না। এগুলো কিন্তু আমাদেরই মন মানসিকতা, আমরাই নিজেরাই এই সকল নিয়ম তৈরি করলাম, আর আমরাই কিন্তু বিপদে পড়লাম। আগে মানুষের এত ভাব ছিল না, এত অলসতা ছিল না, তারা অনেক পরিশ্রমী ছিল, এই কারণেই তাদেরকে দারিদ্রতা গ্রাস করতে পারেনি। তাদের কাপড় কেনার জন্য কোনো
এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করার লাগতো না। তারা নিজেরাই কাপড় তৈরি করতো, নিজেরাই চাষাবাদ করে নিজেরাই খাওয়া দাওয়া করতো, তাদের অন্ন বস্ত্রের কোনো অভাব ছিল না। আর বর্তমান সমাজে আমরা এই ভাব দেখার কারণে, এই বাবুগিরি ভাব দেখার কারণেই আমাদেরকে ধীরে ধীরে দারিদ্রতা গ্রাস করে ফেলতেছে। সুতরাং এ থেকে আমাদেরকে বের হতে হবে। এ থেকে যারা বের হতে পারবে তারাই লাইফে সত্যিকারের সুখী মানুষ হতে পারবে। আর এ থেকে যারা বের হতে পারবে না তাদেরকে আজীবনই ভাব দেখাতে হবে, বাবুগিরি ভাব দেখাতে হবে, মানুষের কাছে তাদেরকে সুখে থাকার অভিনয় করতে হবে, কিন্তু বাস্তবে তারা কোনোদিন সুখে থাকতে পারবে না। আমার কথাগুলো সোশিয়ালিস্টিক মনে না হলেও যারা এই কথাগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে প্রকৃতপক্ষে আমি মনে করি তারাই সফল হবে। আমি ব্যক্তিগতভাবে ঢাকায় যে কটা দিন ছিলাম এবং আবারও কিছুদিন পর আমি ঢাকায় থাকার পরিকল্পনা করতেছি, তো যে কটা দিন ঢাকায় ছিলাম আমি কিন্তু কখনো এই সকল ভাবসাব নেই। অনেকে অনেক মাইন্ড করতো, আমি কিন্তু সেরকম মাইন্ড করিনি। কিন্তু আমি কিন্তু জানি, আমি ব্যক্তিগতভাবে জানি আমি কে। এখানে ভাব নিয়ে কী লাভ আমি সেটা বুঝতাম না, যে আসলে এত বাবুগিরি ভাব দেখায় কী লাভ সেটা আমি বুঝতাম না। আমার এক বন্ধুকে আমি সরাসরি বলে দিছি যে দেখো, তুমি যখন চান্স পাবা তখন তুমি সেরা প্যান্ট শার্ট পরলেও কিন্তু তোমার অনেক মূল্য থাকবে। আর তুমি যখন চান্স পাবা না তখন তুমি যতই বাবুগিরি ভাব দেখাও না কেন তোমার কিন্তু কোনো মূল্য নেই। সুতরাং তুমি যদি লাইফে সফল হও তাহলে তুমি একটা লুঙ্গি পরো বা যাই পরো না কেন, একটা সেরা প্যান্ট শার্ট পরলেও তোমার অনেক মূল্য। কিন্তু তুমি যদি লাইফে সফল না হও তাহলে তুমি যতই বাবুগিরি ভাব দেখাও না কেন সমাজ তোমাকে মুখে মুখে দাম দিতে পারে, অন্তরে কখনো তোমাকে দাম দিবে না, এবং তুমিও ব্যক্তিগত লাইফে কখনো সুখী হতে পারবে না। সুতরাং যদি পারো আজকেই এই অভ্যাসগুলো চেঞ্জ করো। সো আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না। আমার একটি নতুন চ্যানেল আছে TM Night 24, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।